এখানে তো নাই, নাকি উপরে আছে? কেন থাকবে? ওই যে ওইখানে মনে হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমাকে ঠিকভাবে শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা বলো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। অর্থাৎ আমাদের টেস্ট প্রিপারেশন মাস্টার উইকের সেকেন্ড উইকের আজকের ক্লাস হচ্ছে একদম আমরা শেষ পর্যায়ে চলে আসছি। কে কোন জায়গা থেকে আজকের ক্লাসটিতে যুক্ত হয়েছে সবাই একটু কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা সেটা একটু জানাও। আমি একটু ব্যাকগ্রাউন্ডে ওয়েট করি তোমাদের জন্য। এবং যারা যুক্ত হয়েছো তোমরা কে কোন জায়গা থেকে লাইভটি দেখছো একটু জানাবে দ্রুত, হ্যাঁ। এবং টেস্ট প্রিপারেশন মাস্টার উইকের আজকের সেকেন্ড উইকের ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার প্রীতি এবং শুভেচ্ছা। এই অধ্যায়ের উপরে গত 31 তারিখ শুক্রবার সন্ধ্যা 7টায় আমি একটা ক্লাস নিয়েছিলাম। ওকে, আচ্ছা, এরপরে আজকে 7 তারিখ 11 মাস 2025 শুক্রবার সন্ধ্যা 7টায় আরেকটি ক্লাসে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। নেত্রকোনা থেকে আমাদের সাথে অর্ণব সাহা যুক্ত হয়েছেন, আলফি আক্তার যুক্ত হয়েছেন, আমাদের সাথে মুন্না যুক্ত হয়েছে। আরো যারা দেখছো সবাই একটু কমেন্টস করলে ভালো হয়, কারণ হচ্ছে ওকে, শ্রীমঙ্গল থেকে যুক্ত হয়েছেন রূপম চক্রবর্তী, ভেরি গুড। ওকে, এরপরে সাদিয়া ফ্রিন রাফিতা যুক্ত হয়েছেন আমাদের সাথে ঢাকা থেকে। সাদিয়া, থ্যাংক ইউ সো মাচ টু জয়েনিং উইথ আস। আমাদের সাথে যুক্ত হয়েছেন রংপুর থেকে আলফি, এবং আরো যারা যুক্ত হচ্ছে দ্রুত জানাও, আমি ব্যাকগ্রাউন্ডে আছি তোমাদের। এবং আজকের ক্লাসের টপিক হচ্ছে বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় পার্ট। আমরা আজকে সংশোধনীগুলো পড়ব। একটু দ্রুত কমেন্টস করলে আমার জন্য ভালো হয়, কারণ আমি চাই দ্রুত ক্লাসটা শুরু করতে। যারা ইতিমধ্যে যুক্ত হয়েছে সবাই একটু কমেন্টস করে জানাও যে কে কোন জায়গা থেকে যুক্ত আছে। ওকে, স্মৃতি যুক্ত হয়েছে আমাদের সাথে, স্মৃতি নিয়মিত ক্লাস করছে আমাদের সাথে। আরো যারা যুক্ত হচ্ছে দ্রুত জানাও। তো তোমরা সবাই জানো আমাদের এই মাস্টার উইকের যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো শেয়ার, মেনশন এবং হচ্ছে পরীক্ষার মাধ্যমে তোমাদের প্রথম উইকে আমাদের স্মার্ট ওয়াচ এবং স্মার্ট ফোন দেওয়ার কথা, দ্বিতীয় উইকে সাথে 30টি টি শার্ট তোমরা পেয়ে যাচ্ছ। আমাদের সাথে সুক্তা যুক্ত হয়েছেন, আমাদের অফলাইন স্টুডেন্ট সোয়াইব আল হায়দার যুক্ত হয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন আনিকা, আমাদের অনলাইনের বেচের স্টুডেন্ট, এবং আমাদের সাথে চট্টগ্রাম থেকে আল হায়দার, সোয়াইব আল হায়দার যুক্ত হয়েছে, এবং আমাদের সাথে আনিকা যুক্ত হয়েছে নোয়াখালী থেকে, নোয়াখালী থেকে আমাদের সাথে আনিকা যুক্ত হয়েছে। ওকে, আমরা কথা না বাড়াই শুরু করি। এবং তোমাদেরকে বলবো তোমরা যদি পারো তোমাদের সহপাঠীদেরকে একটু মেনশন করে দাও এবং তোমাদের নিজেদের টাইমলাইনে ক্লাসটি শেয়ার করে রাখো, ঠিক আছে? তো আচ্ছা, আমরা শুরু করি। লাস্ট ক্লাসে যা পড়িয়েছি সেটা নিয়ে আমরা একটু রিভিউ করি। রিভিউ বলতে হচ্ছে লাস্ট ক্লাসে যা পড়ানো হয়েছে সেটা একটু আমরা রিমাইন্ড করার চেষ্টা করি। লাস্ট ক্লাসে আমরা যে অধ্যায়টা শুরু করেছিলাম, অধ্যায়টার নাম হচ্ছে বাংলাদেশের সংবিধান। এই সংবিধানের ধারণা নিয়ে আমরা শুরু করেছিলাম। এরিস্টটল সংবিধান রাষ্ট্রের এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র নিজেই নিজের জন্য বেছে নিয়েছে। এবং সংবিধানের ধরন, বিশেষ করে সংবিধান লিপিবদ্ধকরণের দুই ধরনের, লিখিত এবং অলিখিত। অন্যদিকে সংশোধনের ভিত্তিতে সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়। এবং পৃথিবীর প্রথম সংবিধান হিসেবে বিবেচনা করা হয় যে মদিনা সনদ, এবং এর পাশাপাশি আধুনিক যে সংবিধানের গোড়াপত্তন সেটা ম্যাগনা কার্টার মাধ্যমে হয়েছে বলে অনেকে ধারণা করেন বা মনে করেন। বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেটা একদিকে লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। এই সংবিধানের পর্যায় আছে, 3টি পর্যায়ে এই সংবিধান লিখিত হয়েছে। বিশেষ করে প্রথম যে সংবিধানটা আমাদের স্বাধীনতা ঘোষণাপত্র, দ্বিতীয় সংবিধানটা ছিল আমাদের অস্থায়ী সংবিধান আদেশ। অর্থাৎ এগুলো দিয়েই দেশ পরিচালিত হয়েছে প্রথম পর্যায়ে। সর্বশেষ আমাদের যে স্বাধীনতার পরবর্তী সময়ে যে 72-এর যে সংবিধান রচিত হয়েছে, সেই 72-এর সংবিধান রচনার যে একটা দীর্ঘ প্রেক্ষাপট আছে। গত ক্লাসে এই গণপরিষদ থেকে শুরু করে আমরা সংসদ যে সংবিধান প্রণয়নের যে কমিটি ছিল, সংবিধান প্রণয়ন কমিটি, সেই সংবিধান প্রণয়ন কমিটি সম্পর্কে আমরা জেনেছিলাম। তোমাদের কাছে দুই একটা প্রশ্ন করি, সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? তোমরা একটু কমেন্ট সেকশনে রিপ্লাই করো। আমি চেষ্টা করি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করে
জাস্ট তোমাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা যাচাই করার জন্য। বাংলাদেশের যে সংবিধান প্রণয়ন কমিটি সেখানে একমাত্র মহিলা সদস্য ছিলেন, যিনি মানে তিনি আসলে কে ছিলেন সেটাই হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির যে সদস্য ছিলেন 34 জন, সেই 34 জন সদস্যের মধ্যে একমাত্র বিরোধী দলীয় সদস্য কে ছিলেন? পরীক্ষায় এখান থেকে প্রশ্ন একটা আসবেই, ঠিক আছে? তো এই কারণে তোমাদেরকে এই প্রশ্ন দুইটা করলাম, তোমরা দুইটারই উত্তর দেওয়ার চেষ্টা করো। এরপরে আমাদের সংবিধানের যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যের মধ্যে আমরা ডিরেক্ট চলে গেছিলাম। সংবিধান প্রণয়ন কমিটি নিয়ে যা বললাম, সংবিধানের যে এই যে তথ্যগুলো আছে এখান থেকে একটা পরীক্ষা প্রশ্ন আসবে এমসিকিউ। সংবিধানের যে একটি প্রস্তাবনা রয়েছে, যে 4টি মূলনীতি রয়েছে, এবং হচ্ছে আমাদের প্রায় হচ্ছে তফসিল আছে 7টি, এবং আমাদের 11টি ভাগ রয়েছে, 153টি অনুচ্ছেদ রয়েছে। সেই বিষয়গুলো নিয়েও তোমাদেরকে গত ক্লাসে আমি বলছিলাম। ওকে, আলফি কমেন্টস করেছে, ফরহাদিয়া প্রভা যুক্ত হয়েছে আমাদের সাথে। আচ্ছা, আলফি উত্তর করেছে, একটা উত্তর করেছে, বাকিগুলো উত্তর করো। হ্যাঁ, মানুষজন এত কম যুক্ত হচ্ছে কেন, কাহিনী কি? একটু দ্রুত দ্রুত তোমরা কমেন্টস করো, দেখি তোমরা পারো কিনা। আরেকটা প্রশ্ন করছিলাম যে একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন যিনি, তার বিষয়ে তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম, একটু দ্রুত কমেন্টস করো। হ্যাঁ, তো বাংলাদেশের সংবিধানের যে বৈশিষ্ট্য ও প্রকৃতি, গত ক্লাসে এগুলো নিয়ে তোমাদেরকে বলছিলাম। দুই একটা প্রশ্ন এখান থেকেও আমি করি তোমাদেরকে, সেটা হচ্ছে বাংলাদেশের যে প্রজাতন্ত্রের কথা বলা আছে, সেই প্রজাতন্ত্রের মানে হচ্ছে বাংলাদেশ হবে, রাষ্ট্রের মালিক হবে জনগণ। রাষ্ট্রের মালিক কারা? জনগণ। যে বাংলাদেশের মালিকানার নীতি কয়টি? কয়টি মালিকানার নীতি? এটা উত্তর করো। মালিকানার নীতি কয়টি? এবং ন্যায়পাল কত নম্বর অনুচ্ছেদ? অনুচ্ছেদ কত? এটাও তোমরা একটু উত্তর করার চেষ্টা করো, যারা গত ক্লাস করছিলে। আর যারা করো নাই, তোমরা উত্তর পেয়ে যাবে, আস্তে আস্তে উত্তর পেয়ে যাবে। যেমন কমেন্টসে যারা ক্লাস করেছে তারা উত্তর দিচ্ছে। যেমন আমাদের সাথে স্মৃতি কমেন্টস করেছে সুরঞ্জিত সেনগুপ্ত, আলফি কমেন্টস করেছে রাজিয়া বানু। তার মানে হচ্ছে দুইজন দুইটা উত্তর করেছে। রাজিয়া বানু হচ্ছে একমাত্র মহিলা সদস্য, আর একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। আমাদের প্রভা অনেকজনকে মেনশন করেছে, থ্যাংক ইউ প্রভা। রাজিয়া বানু এবং এর পাশাপাশি সামিয়াও অনেকজনকে মেনশন করেছে, স্মৃতিও অনেকজনকে মেনশন করেছে, আনিকাও অনেকজনকে মেনশন করেছে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ তোমাদের। এবং এই যে আমি তোমাদেরকে বললাম যে ন্যায়পাল, ন্যায়পাল কত নাম্বার অনুচ্ছেদে? ন্যায়পালের কথা বলা হয়েছে সংবিধানের 77 নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছিল, বাট ন্যায়পালের পদটা এখন আপাতত স্থগিত রয়েছে। এবং বাংলাদেশের মালিকানার নীতি হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা, আর একটা হচ্ছে সমবায় মালিকানা, এবং হচ্ছে ব্যক্তিগত মালিকানা। এবং আমাদের দেশের যে আইনসভা রয়েছে সেটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। কয় কক্ষ বিশিষ্ট? এক কক্ষ বিশিষ্ট আইনসভা। সংবিধানের মৌলিক অধিকারের কথা বলা আছে 26 থেকে 47 ক পর্যন্ত, এবং রাষ্ট্র এই মৌলিক অধিকারগুলো প্রদান করবেন। আমি তোমাদেরকে বলছিলাম মৌলিক অধিকারের রক্ষক কে? মৌলিক অধিকারের রক্ষক হচ্ছে হাইকোর্ট। হাইকোর্ট মনে রাখবা, মৌলিক অধিকারের রক্ষক কে? মৌলিক অধিকারের রক্ষক হচ্ছে হাইকোর্ট। এগুলো নিয়ে গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। আজকে আমাদের আলোচনা হবে সংবিধানের যে সংশোধনীগুলো রয়েছে সেই বিষয়ে। রাষ্ট্র পরিচালনার যে 4টি মূলনীতি রয়েছে, এই মূলনীতিটা অর্থাৎ হচ্ছে জাতীয়তাবাদ সংবিধানের 9ম অনুচ্ছেদ, যে সমাজতন্ত্র সংবিধানের 10ম অনুচ্ছেদ, গণতন্ত্র ও মানবাধিকার সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদ, ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা ও সংবিধানের যে 12 নম্বর অনুচ্ছেদ, এবং 72 সংবিধানে এভাবে উল্লেখ আছে। ওকে, নেপালের 77 অনুচ্ছেদ, ভেরি গুড। 77 নম্বর অনুচ্ছেদ, ভেরি গুড। অনেকেই চমৎকার উত্তর দিয়েছে। মিফতাহুল জান্নাত আমাদের সাথে যুক্ত হয়েছে, এবং এর পাশাপাশি আরো যারা যুক্ত আছো সবাইকে আবারও শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা এগুলো গত ক্লাসে পড়িয়েছিলাম, এই জন্য আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে শর্ট করে রিভিউ করলাম। আজকে আমরা সংশোধনীতে যাব। কিসে যাব? সংশোধনীতে। মালিকানা নীতির বিষয়ে গত ক্লাসে বলছিলাম যে রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা, ব্যক্তিগত মালিকানা, কৃষক শ্রমিক মৌলিক অধিকারের বিষয়ে বলা আছে। এগুলো নিয়ে গত ক্লাসে বলছিলাম। আজকে আমরা মৌলিক অধিকার থেকে হচ্ছে আলোচনা শুরু করব। সংবিধানের মৌলিক অধিকার কাকে বলে বা মৌলিক অধিকার কি, এটার সংজ্ঞাটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা। এই সংজ্ঞাটা মুখস্থ করে ফেলো জায়গায়। ভাইয়া এগুলো নোট করে শেয়ার দিছিলাম, আপনি দেখেন নাই। আমি দেখছি স্মৃতি, আমি এপ্রুভ করেছি, বুঝছো? আমি দেখেছি, আমি এপ্রুভ করেছি, বাট কমেন্টস করি নাই। কমেন্টস করি নাই এই কারণেই যে কারণ হচ্ছে আমি দেখে তোমাকে ওই নোটটা দেখে আমি এতটাই সন্তুষ্ট হয়ে গেছি যে আমি অভিভূত হয়ে আর কমেন্টস করি নাই। হ্যাঁ, এরপরে আচ্ছা, এখানে যারা ক্লাস করতেছে একটু রেসপন্স করবা, কেমন? তোমরা একটু কমেন্টসে জানালে ভালো হয়, এতে করে
আমাদের বুঝতে সুবিধা হয়। মৌলিক অধিকার, আচ্ছা মৌলিক অধিকারের অর্থ কি? মৌলিক অধিকারের অর্থ হচ্ছে রাষ্ট্র প্রদত্ত সেই সব সুযোগ সুবিধা নাগরিকের ব্যক্তিত্ব বিকাশে যেটা অপরিহার্য। ধরো তুমি সুস্থ সুন্দর স্বাভাবিক নাগরিক হিসেবে জীবন যাপনের জন্য, জীবন ধারণের জন্য যে অধিকার সেটাকে বলে মৌলিক অধিকার। এই যে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন যাপনের জন্য, হ্যাঁ, এগুলো রেগুলার নোট শেয়ার দিছিলাম। আচ্ছা এই যে বললাম যে তুমি একজন নাগরিক হিসেবে, তুমি একজন কি নাগরিক হিসেবে যে অধিকারগুলো তোমার পাওয়া উচিত, যেমন ধরো তুমি এখন শিক্ষিত, তাহলে শিক্ষা তোমার কি মৌলিক অধিকার। তোমার বেঁচে থাকার জন্য খাদ্য দরকার, বস্ত্র দরকার, বাসস্থান দরকার, শিক্ষা দরকার, চিকিৎসা দরকার, এগুলো সবই হচ্ছে তোমার মৌলিক অধিকার। এবং প্রত্যেকটাই হচ্ছে তোমার রাষ্ট্র তোমাকে দিবে। কেন দিবে? কারণ রাষ্ট্র সুনাগরিক হিসেবে তোমাকে গড়ে তুলতে চায়। রাষ্ট্র যদি সেটা চায় তাহলে তোমাকে এই অধিকারগুলো তোমাকে দিতে হবে। তাহলে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য রাষ্ট্র প্রদত্ত যেই অধিকার, হ্যাঁ, সেটাকে বলে মৌলিক অধিকার। এরপরে আমাদের মৌলিক অধিকারের বিষয়ে বলা আছে কি? মৌলিক অধিকার হচ্ছে নাগরিক জীবনের ব্যক্তিত্ব বিকাশের সেই সব অপরিহার্য সত্তাবলী যা সার্বভৌম সংবিধানে সন্নিবেশিত সরকারের পক্ষে অলঙ্ঘনীয়। সরকার চাইলে তাহলে কোনটা লঙ্ঘন করতে পারে না? সরকার চাইলে মৌলিক অধিকার লঙ্ঘন করতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে মৌলিক অধিকার আমি পাচ্ছি কি পাচ্ছি না, এটা তদারকি করবে কে? এটা তদারকি করবে আমাদের দেশের যে সুপ্রিম কোর্ট আছে না, সেই সুপ্রিম কোর্টের একটা বিভাগ যেটাকে বলে হাইকোর্ট বিভাগ। সুপ্রিম কোর্টের হাইকোর্টেই হচ্ছে আমাদের মৌলিক অধিকারের সুরক্ষা দিবে। তাহলে নাগরিক মৌলিক অধিকার ও নাগরিক অধিকারের সুরক্ষা কোন বিভাগ দিবে? রাষ্ট্রের হাইকোর্ট বিভাগেই মূলত নাগরিক ও মৌলিক অধিকার সুরক্ষা দিবে। আমার কি মনে হয় যে শীতকাল একটু একটু চলে আসছে, মোটামুটি একটু 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 বেশি না, হ্যাঁ, একটু মানে সকালবেলা ফ্যান চালালে একটু ঠান্ডা লাগে আর কি। এই কারণেই মনে হয় তোমাদের সন্ধ্যাবেলায়ও একটু একটু শীতের আবহাওয়া। তো এখনকার সময়ে তোমরা অনেকে হয়তো ক্লাস করছো না, তো এটা খুবই কনসার্নিং বিষয়। কারণ হচ্ছে এতগুলো স্টুডেন্ট, তার মধ্যে অল্প কয়টা স্টুডেন্ট আছে যারা কিনা ক্লাস করছে, আমাদের সাথে যুক্ত আছে। তো এখানে যে বিষয়গুলো বললাম সেগুলো তোমরা একটু মনে রাখবা। তাহলে আমাদের বিষয়ের মধ্যে মূল আলোচনার বিষয়ের ক্ষেত্রে কি বললাম? যে বললাম যে সংবিধানের মধ্যে যে মৌলিক অধিকারগুলোর কথা আছে সেগুলো চাইলে সরকার লঙ্ঘন করতে পারে না। সরকারকে অবশ্যই মৌলিক অধিকারগুলো কি করতে হয়? যে মানে জনগণকে দিতে হয়। কারণ যদি সরকার না দেয় তাহলে সেক্ষেত্রে যে তোমার রাষ্ট্রের যে হাইকোর্ট আছে, সেই হাইকোর্ট হচ্ছে যে আমাদের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখে, এবং সেই ক্ষেত্রে গিয়ে যে রাষ্ট্রকে অবশ্যই মৌলিক অধিকারগুলো জনগণ বরাবর দিতে হয় বা জনগণকে প্রদান করতে হয়। ঠিক আছে? তাহলে এই জিনিসটা মনে রাখবা। এবং আমাদের দেশের যে সংবিধান রয়েছে, সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা আছে সেটা পরীক্ষায় আসছে। যে পরীক্ষায় যদি এটা না আসে তাহলে এটা আসবে। তাহলে সংবিধানের যে বললাম 11টি ভাগ রয়েছে, কয়টি ভাগ? 11টি ভাগ। সেই 11টি ভাগের মধ্যে সংবিধানের 26 থেকে 47-এর ক এই যে অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদের মধ্যেই হচ্ছে আমাদের দেশের মৌলিক অধিকারের কথা বলা আছে। তাহলে সংবিধানের আমাদের যে মৌলিক অধিকারের কথা বলা আছে তৃতীয় ভাগে, যে এই 11টি ভাগের মধ্যে তৃতীয় ভাগে আমাদের 26 থেকে 47-এর ক এর মধ্যে এই মৌলিক অধিকারের কথা বলা আছে। ঠিক আছে? ওকে, তাহলে দেখো তৃতীয় ভাগ, এটা মনে রাখবে, এটা মনে রাখবে। 26 থেকে 47-এর ক এগুলো হচ্ছে অনুচ্ছেদ, 47-এর উপ অনুচ্ছেদ ক এর মধ্যে এগুলো বলা আছে। আর আমাদের তৃতীয় ভাগ বলতে ওই যে 11টি ভাগ আছে আর 153টি যে অনুচ্ছেদ আছে সেখান থেকে এগুলোর মধ্যে উল্লেখ আছে। আর 11টি ভাগের মধ্যে তৃতীয় ভাগের মধ্যে মৌলিক অধিকারের কথা বলা আছে। কি কি মৌলিক অধিকার আছে আমরা সেটা একটু জানার চেষ্টা করি। যে আমাদের দেশে মৌলিক অধিকার হচ্ছে এই পয়েন্ট 21টা পয়েন্ট, এই 21টা পয়েন্ট, কয়টা পয়েন্ট? অলমোস্ট 21টা পয়েন্ট আছে। এই 21টা পয়েন্ট তোমরা একটু ভালো করে দেখলেই বুঝবা যে এখানে আসলে মৌলিক অধিকার কোনগুলো। যেমন ধরো আইনের দৃষ্টিতে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক সমান, এই আইনের দৃষ্টিতে যে সমতা সেটাই হচ্ছে মৌলিক অধিকারের একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আইনের দৃষ্টিতে সমতা এটা মৌলিক অধিকারের একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে আইনের দৃষ্টিতে এখানে নারী পুরুষ জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু সমান, এটাই হচ্ছে তোমার আইনের দৃষ্টিতে মৌলিক অধিকারের বিষয় একটা। দ্বিতীয়ত হচ্ছে ধর্মের কারণে কারোর প্রতি বৈষম্য করা যাবে না, এটা মৌলিক অধিকারের মধ্যে বলা হয়েছে। এরপরে বলা হয়েছে সরকারের নিয়োগ লাভের ক্ষেত্রে সবাই সমান বলে বিবেচিত হবে। সরকারি চাকরি যেটা আমাদের রাজনৈতিক অধিকার, সরকারি
চাকরিতে নিয়োগ লাভের অধিকার। এটা কি অধিকার? আমাদের রাজনৈতিক অধিকার, তাই না? রাজনৈতিক অধিকার, এবং এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ অধিকারও বটে। সরকারি নিয়োগ লাভের ক্ষেত্রে সবাই সমান। উপাধি, সম্মান ও বিভূষণের যে তোমার সম্মান ও ভূষণের বিলোপ সাধন করা হয়েছে, এবং আইনের আশ্রয় লাভের অধিকার করা আছে। যেমন ধরো ওই যে তোমার বিভিন্ন ধরনের বিআইপি, তারপরে অমুক তমুক এই জাতীয় যেগুলো আছে, এগুলো বিলোপ সাধন করা হয়েছে। তো এর পাশাপাশি আমাদের এখানে যেটা বললাম যে যে আইনের আশ্রয় লাভের অধিকার, যেমন ধরো একজন মন্ত্রীর ছেলে যেমন আইনের আশ্রয় নিতে পারে, তুমিও সেরকম আইনের আশ্রয় নিতে পারো। জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রয়েছে সবার। গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ, যদি তোমাকে গ্রেপ্তার করা হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে তোমাকে যে কোন কারণে গ্রেপ্তার করা হচ্ছে সেটার কারণ দেখিয়ে তোমাকে সেটা উল্লেখ করে তোমাকে জানাতে হবে। একইভাবে হচ্ছে তোমার কি জবরদস্তি শ্রম। জবরদস্তি শ্রম মানে হচ্ছে জোরপূর্বক কাউকে শ্রমে বাধ্য করা যাবে না, ঠিক আছে? এবার শেয়ার মেনশন শুরু। আচ্ছা, পূজা আসছে। আচ্ছা, পূজা আসছে, পূজা নিয়মিত ক্লাস করছে। স্যার ক্লাসে কি আমরা করতে পারবো? এই কি আমরা করতে, আচ্ছা স্যার ক্লাসে এই কি আমরা মানে বুঝি নাই, ক্লাস তো ফ্রিতে চলতেছে আজকে, লাস্ট ক্লাস, সবাই ক্লাস করো। আচ্ছা, নৌরিন, আমাদের যে টেস্ট প্রিপারেশন মাস্টার উইকের যে ক্লাস, সেই ক্লাসে আমরা একটা অধ্যায় পুরো পড়িয়ে ফেলতেছি এটা। তো এক্ষেত্রে যেটা দেখো, বিচার সম্পর্কে যে রক্ষণ, অর্থাৎ বিচার পাওয়ার অধিকার সবারই, চলাফেরার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা। এইখানে পরীক্ষায় এখান থেকে এমসিকিউতে আসে চলাফেরার স্বাধীনতা কোন ধরনের অধিকার? মৌলিক অধিকার। এবং চিন্তা ও বিবেকের স্বাধীনতা, বাক স্বাধীনতা। প্রত্যেকে চিন্তা এবং বিবেক বোধ দিয়ে তারা চিন্তা যেমন করতে পারবে, তো চিন্তার তো আসলে কোনো লিমিট নাই, কিন্তু কথা বলা, কোনটা বলতে পারবে কোনটা পারবে না, সেটা কিন্তু লিমিট করে দেয় অনেক ক্ষেত্রে। এটা করা যাবে না, এটা সংবিধানের স্পষ্টতই লঙ্ঘন। মৌলিক অধিকারের মধ্যে এটা বলা আছে যে যে প্রত্যেকটা মানুষ চিন্তা ও বিবেকের স্বাধীন, বিবেকগতভাবে চিন্তাগতভাবে স্বাধীন। আর একটা হচ্ছে বাক স্বাধীনতা, যেটা আমরা কথা বলার স্বাধীনতা বুঝি। পেশা ও বৃত্তির স্বাধীনতা, যে কোনো মানুষ বৈধ পেশা বেছে নিতে পারে এবং সে জীবনযাপনের ক্ষেত্রে বৈধ যে স্বাধীনতা সেটা সে পাবে। ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতার মধ্যে ধর্ম পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবে সবাই, যে কেউ কারো ধর্ম, কেউ যদি ধর্মান্তরিত হতে চায় সেক্ষেত্রে কোনো ধরনের বাধা নিষেধ থাকলো না। হ্যাঁ, একইভাবে হচ্ছে তোমার কি সম্পত্তির অধিকার, প্রত্যেকের সম্পত্তি বুক এবং হচ্ছে ক্রয় বিক্রয় করতে পারবে। এই ক্লাস কি আমরা করতে পারবেন কোন চ্যাপ্টার? আচ্ছা, এই ক্লাসটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায়। হ্যাঁ, দ্বিতীয় পত্রের কি 4র্থ অধ্যায়, এটা মনে রাখবা। দ্বিতীয় পত্রের কোন অধ্যায়? 4র্থ অধ্যায়। এরপর আছে হচ্ছে গৃহ ও যোগাযোগের গোপনীয়তা রক্ষণ, অর্থাৎ হচ্ছে প্রাইভেসি, যেটা আমরা ঘরের মধ্যে যে থাকবো সেই ঘরের মধ্যে কেউ কি প্রবেশ করতে পারবে কি পারবে না, সেটাই হচ্ছে গৃহ ও যোগাযোগের গোপনীয়তা। আর এটা হচ্ছে মৌলিক অধিকারের বলবৎকরণ। মৌলিক অধিকার বলবৎকরণ মানে কি? মৌলিক অধিকার যেটাকে মানে রক্ষা করা, এটাকে বোঝাচ্ছে মৌলিক অধিকার বলবৎকরণ। অর্থাৎ মৌলিক অধিকার যেগুলো রয়েছে সেই অধিকারগুলো যে তোমার কারো দ্বারা ক্ষুণ্ণ বা খর্ব হয় সেরকম কোনো আইন তৈরি করা যাবে না মৌলিক অধিকারগুলোকে। এবং শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকার পরিবর্তন হতে পারে, যেমন ধরো চলাফেরার অধিকার তো সবারই রয়েছে, কিন্তু যখন সরকার কারফিউ জারি করবে সেক্ষেত্রে কি আসলে মানুষেরা তাদের মৌলিক অধিকার পাবে কিনা? তাহলে কারফিউ জারি করলে বা হচ্ছে শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোনো কাজ করলে মৌলিক অধিকারগুলো স্থগিত থাকবে, বা হচ্ছে মৌলিক অধিকারের ক্ষেত্রে আলাদা একটা বিষয় আসবে। যেমন আমরা বলতেছি কি সমাবেশ করার অধিকার, সংগঠনের স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা সব থাকলো, সবই থাকলো, কিন্তু যখন দেখা যাবে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এমন কোনো ঘটনা ঘটতে যাচ্ছে, সেক্ষেত্রে মৌলিক অধিকারগুলো কি থাকবে? যে তোমার বহাল থাকবে না, সেক্ষেত্রে রাষ্ট্র যেভাবে চাইবে সেভাবে পরিবর্তন হবে। আর একটা হচ্ছে কি দায় মুক্তির বিধানের ক্ষমতা, অর্থাৎ দায় মুক্তির বিধানের ক্ষমতা হচ্ছে সরকারি বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের ক্ষেত্রে যে দায় মুক্তির বিধান রাখা হয়েছে সে বিষয়ে উল্লেখ করা হয়েছে। কতিপয় আইনের হেফাজত, অর্থাৎ হচ্ছে এই আইনগুলোর ক্ষেত্রে যে তোমার হেফাজত করা, অর্থাৎ হচ্ছে এটাকে রক্ষা করার বিষয়টা বলা হয়েছে। অর্থাৎ রাষ্ট্র এই মানে এই মৌলিক অধিকারগুলো চাইলেও পরিবর্তন করতে পারবে না, ঠিক আছে? ওকে, আমাদের সাথে সামিরা যুক্ত হয়েছেন। সুমনা স্মৃতিকে জিজ্ঞেস করেছে কি পড়াচ্ছি? ফার্স্ট ইয়ারে করতে হবে স্যার, ফার্স্ট ইয়ারে করতে হবে। এই আবু সাইদ তুমি চুপচাপ ক্লাস দেখো, আর কমেন্টস করার দরকার নেই। এরপর দেখো সংবিধানের যে সংশোধন পদ্ধতি, আমরা সংবিধান যে সংশোধন বললাম যে বাংলাদেশের যে সংবিধান, ফার্স্ট ইয়ার করতে পারবে না কেন? ফার্স্ট ইয়ার কি সেকেন্ড পেপার পড়বে না? সেকেন্ড ইয়ারে উঠলে তো তোমাকে সেকেন্ড পেপারই পড়তে হবে, তাই না?
তো সেকেন্ড পেপার না, সেকেন্ড ইয়ারে না উঠেও তোমাদের কিছু কিছু কলেজে একসাথে দুইটা বিষয় পড়ায়, অর্থাৎ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা বিষয়ই পড়ায়, সেক্ষেত্রে তোমরা অবশ্যই পারবা। এইটা হচ্ছে তোমাদের পড়াচ্ছি আমি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় লেকচার 2, দ্বিতীয় পত্রের সেকেন্ড পেপারের তোমাদের চ্যাপ্টার হচ্ছে কত, চ্যাপ্টার হচ্ছে 4, সংবিধানের অধ্যায়টা চ্যাপ্টার হচ্ছে 4 এবং পার্ট আজকে ক্লাসের লেকচার হচ্ছে 2। ওকে, তো আজকের ক্লাসের মধ্যে সংবিধান নিয়ে, সংবিধান সংশোধনী করে নিয়ে আলোচনা আছে। আমি একটা বা দুইটা সংশোধনী তোমাদেরকে পড়াবো। বিশেষ করে বাংলাদেশের সংবিধান যে সংশোধন পদ্ধতি সে বিষয়ে বলা আছে যে 142 নম্বর অনুচ্ছেদে পরীক্ষা প্রশ্ন আসতে পারে এমসিকিউতে, সেটা হচ্ছে কি বাংলাদেশের সংবিধান সংশোধনের বিষয়ে কত নম্বর অনুচ্ছেদে বলা আছে, সেটা হচ্ছে সংবিধানে 142 নম্বর অনুচ্ছেদে বলা আছে। বলা হয়েছে সংবিধান দুষ্পরিবর্তনীয়, আমাদের দেশের সংবিধানটা সহজে পরিবর্তন করা যাবে না। যদি কোনো সংবিধানের কোনো নিয়ম পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে সংসদ সদস্যদের 2/3 কি লাগবে, 2/3 ভোট লাগবে। দেখো আমরা যে পঞ্চদশ সংশোধনীতে দেখো 142 নম্বর অনুচ্ছেদে প্রতিস্থাপন করে বলা হয় যে জাতীয় সংসদ সংবিধানে যে কোনো বিধানকে সংশোধন করতে পারে, তবে এর জন্য দুটি শর্ত পালন করতে হবে। একটা হচ্ছে সংবিধান সংশোধনের কোনো বিলে সংশোধনের বিবেচনার জন্য গ্রহণ করা হবে না, যদি না উক্ত বিলের শিরোনামে সংবিধানের কোন বিধান সংশোধন করা হবে তা স্পষ্টভাবে উল্লেখ না থাকে। প্রথমত হচ্ছে এই নিয়মটা মানতে হবে। আমরা বিলের বিষয়টা আসলে ওইভাবে জানি না, বিলটা কি আসলে সেটা আমরা একটু জানার চেষ্টা করি, ঠিক আছে? তো এখানে আমরা একটু বলি যে বিলের বিষয়টা আমাদের একটু জানতে হবে। বিলের বিষয়টা কি, দেখো সংবিধান সংশোধনের কোন বিলটা কি, বিল হচ্ছে সংসদে কি করা হয়, যে প্রস্তাবগুলো উত্থাপন করা হয় সেগুলোকে বলে বিল। আমরা জানি সংসদ যেটা আছে বাংলাদেশের, যে সংবিধান সংসদ যেটা আছে জাতীয় সংসদ, সেখানে স্পিকারের বরাবর সংসদ সদস্য যারা আছেন তারা হচ্ছে কিছু বিল উত্থাপন করেন, বলে যে মাননীয় স্পিকার আমার এই সমস্যা, এটা একটু দেখতে হবে। হ্যাঁ, তো এই ধরনের বিল যেগুলো উত্থাপন করে সেই বিলটার মধ্যে উল্লেখ করতে হবে সংবিধানের কোন বিধান তারা আসলে সংশোধন করতে চাচ্ছে। তার মানে বিলের মধ্যে স্পষ্টভাবে বলতে হবে, উল্লেখ করতে হবে যে কোন বিধানটা আসলে তারা সংশোধন করতে চাচ্ছে। আবার বলছি যে সংবিধানের স্পষ্ট করে বলতে হবে যে কোন বিধানটা আসলে তারা সংশোধন করতে চাচ্ছে, যে উল্লেখ না থাকলে সেটা কিন্তু পরিবর্তন করা যাবে না। এক, তাহলে সংশোধন পদ্ধতিটা পরীক্ষায় আসবে, তোমাদের পরীক্ষায় আসবে, অবশ্যই অনুধাবনমূলক প্রশ্নে আসবে। এখান থেকে তুমি মানে এই লেখাটা থেকে তুমি 2টা নাম্বার পেয়ে যাবে, এটা যদি তুমি ভালো করে মনে রাখতে পারো, ঠিক আছে? স্যার ইম্পর্টেন্ট টপিকগুলো বলেন যেগুলো এমসিকিউ এবং সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট টপিকগুলো বললাম প্লিজ। আচ্ছা রানী জান্নাত ক্লাস করো, ক্লাস করলে এই যে বললাম, এই মাত্র বললাম। এই দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি, যে তোমার সংসদের যারা সদস্য আছে, অর্থাৎ আমাদের দেশের সংসদে 350 জন সদস্য আছে, তাদের 2/3 ভোটে গৃহীত হতে হবে। 2/3 মানে হচ্ছে 3/2। এটা দিয়ে এটাকে কাটলে যেই সংখ্যাটা পাওয়া যাবে সেটা দিয়ে 2 দিয়ে গুণ করে যেটা পাওয়া যাবে সেটা পরিমাণ সংখ্যক এমপি কি হইতে হবে, একমত হইতে হবে। মানে 2/3 সংসদের 2/3 অর্থাৎ বিল সংসদের মোট সদস্যের অন্তত 2/3 ভোটে গৃহীত হবে। এইভাবে কোনো বিল গৃহীত হলে সেই বিল রাষ্ট্রপতির অনুমোদনের জন্য তার নিকট পেশ করা হবে, এবং সেটা গৃহীত হওয়ার পরে সংশোধনী বিল যখন রাষ্ট্রপতির নিকট পাঠানো হয় তিনি 7 দিনের মধ্যে বিলটিতে সম্মতি দান করবেন। তিনি সম্মতি না দিলেও সেটা পরবর্তীতে কি, যে তোমার বিলটি সম্মতি দান করেছে বলে গণ্য করা হবে। অর্থাৎ তিনি বিরোধিতা না করলে, তিনি যদি কি না করে, বিরোধিতা না করে, তাহলে আমি একদম সিম্পল প্রসিডিউরটা বলি। প্রসিডিউরটা হচ্ছে এই যে হোয়াইট বোর্ডে দেখালে এরকম হবে। হোয়াইট বোর্ডে দেখালে কিরকম হবে, এই যে এরকম। ধরো এটা আমাদের দেশের সংসদ, এটা কি আমাদের দেশের সংসদ, এখানে স্পিকার বসে আছেন, এখানে মাননীয় সদস্য সংসদ যারা এরা হচ্ছে ধরো এই এলাকায় বসে আছে, এখানে আরেকটা আসন বাড়াইলাম, এখানে কয়জন, 350 জন সদস্য। তাহলে দেখো 350 জন সদস্যদের মধ্য থেকে একটা প্রস্তাব, সংসদে যে প্রস্তাব পেশ করা হয় সেটাকে বলে বিল। প্রস্তাব পেশ যেটা করা হয় সেটাকে বলে কি, বিল। তাহলে সংসদে যে প্রস্তাব পেশ করা হয় সেটাকে বলে বিল। বিল আবার 2 ধরনের, একটা হচ্ছে সরকারি বিল আর একটা হচ্ছে বেসরকারি বিল। সরকারি বিল কোনটা, সরকারি বিল হচ্ছে একটা হচ্ছে সরকারি বিল আর একটা হচ্ছে বেসরকারি বিল। তাহলে একটা হচ্ছে সরকারি বিল আর একটা হচ্ছে বেসরকারি বিল। তাহলে সরকারি বিল হচ্ছে যেগুলো
এমপিরা মন্ত্রীরা যেটা করে, মন্ত্রীরা যে বিলগুলো তখন প্রস্তাবগুলো অর্থাৎ মন্ত্রীরা যে প্রস্তাব পেশ করে সেইগুলোকে বলে সরকারি বিল। আর বেসরকারি বিল হচ্ছে এমপিরা যে প্রস্তাবগুলো পেশ করে, মানে আমরা বললাম না প্রস্তাব পেশ, যেটা প্রস্তাব সেটাই বিল। আর যেগুলো মন্ত্রীরা প্রস্তাব পেশ করে সেগুলোকে বলে সরকারি বিল। আর যখন এমপিরা যখন প্রস্তাব পেশ করে সেটাকে বলে বেসরকারি বিল। সরকারি বিল 7 দিনের ভিতরে রাষ্ট্রপতি কর্তৃক কি পেতে হয়? সাইন পেতে হয়। দেখো, মন্ত্রীরা বিল উত্থাপন করে সংসদে, সেটা স্পিকারের মাধ্যমে গৃহীত হলে কার কাছে যায়? রাষ্ট্রপতির কাছে যায়। রাষ্ট্রপতি কোন বিল কতদিনের ভিতরে সাইন করবে সেটা কিন্তু নির্ধারিত। সরকারি বিল হলে 7 দিনের ভিতরে সাইন করবে, যদি সাইন না করে তাও কিন্তু এটা আইনে পরিণত হবে। যদি বেসরকারি বিল হয় তাহলে 15 দিনের ভিতরে সাইন করবে, যদি 15 দিনের ভিতরে সাইন না করে তাহলে তাও কি আইনে পরিণত হবে, মানে ধরে নেওয়া হবে রাষ্ট্রপতি এটাতে সম্মতি দিয়েছে। তাহলে 350 জন সদস্যের মধ্যে যদি 2/3 মানে 350 এর 2/3 মানে হচ্ছে 3/2 অংশ যদি রাজি হয় সংবিধানের কোন একটা প্রস্তাবে, তাহলে সেটা রাষ্ট্রপতি বরাবর যাবে এবং রাষ্ট্রপতি সেটাতে সম্মতি দিলে দেন হচ্ছে আইনে পরিণত হবে। সম্মতি না দিলেও যদি নীরব থাকে, বিলটা দেখার পরে যদি নীরব থাকে, তাও সম্মতি দিয়েছে বলে ধরে নেওয়া হবে, বিরোধিতা না করলে। এটাই হচ্ছে বাংলাদেশের আইন সংশোধন করার পদ্ধতি। আমরা তাহলে সংশোধন পদ্ধতি জানলাম। এরপরে আসি হচ্ছে বাংলাদেশের এই নিয়ে প্রায় হচ্ছে বললাম না, বাংলাদেশের এই নিয়ে প্রায় হচ্ছে 17 বার সংশোধনী হয়েছে। কতবার? 17 বার সংশোধনী হয়েছে। এবং আজকে তোমাদেরকে যে সংশোধনীটা পড়াবো সেটা হচ্ছে যে 5ম সংশোধনী একটা। তো তোমাদের মনে রাখতে হবে বাংলাদেশের প্রথম সংশোধনী হয়েছে 1973 সালে। মনে রাখবা, আবার বলছি, বাংলাদেশের প্রথম সংশোধনী হয়েছে 1973 সালে এবং বাংলাদেশের 4র্থ সংশোধনী হয়েছে 1975 সালে। তাহলে আমরা কয়েকটা সংশোধনীর মধ্যে একটা বললাম যে 1975 সংশোধনী। এই সংশোধনীর মধ্য দিয়ে দেখো 1975 শেখ মুজিবের পরিবারের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের যে পরিবর্তন আসছে, সেই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে তিনি 1979 সালে একটি সংশোধনী প্রস্তাব পেশ করেন এবং এই সংশোধনীটাকে বলা হয় 5ম সংশোধনী। কোন সংশোধনী? 5ম সংশোধনী। এই 5ম সংশোধনীটা যে তোমার 1979 সালের, এই সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম কাজ হচ্ছে প্রস্তাবনার মধ্যে পরিবর্তন আনছেন। প্রথম কাজ কি? প্রস্তাবনার মধ্যে পরিবর্তন আনছেন। তো বাংলাদেশের যে সংশোধনী সেটার মধ্যে প্রস্তাবনা, আমরা জানি বাংলাদেশের সংবিধানে কয়টা প্রস্তাবনা আছে? একটি প্রস্তাবনা আছে, কারণ আমরা এই যে অলরেডি আমরা দেখেছি প্রস্তাবনাটা কোথায়। আমরা একটু উপরের দিকে যাই। বাংলাদেশের যে সংবিধান আছে সেখানে কয়টা প্রস্তাব আছে? এই যে দেখো প্রস্তাবনা হচ্ছে এইটা। এখানে কি বলছে দেখো, হ্যাঁ, এখানে আমরা অঙ্গীকার করছি যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে মুক্তি সংগ্রামে আত্মনিয়োগে প্রাণোৎসর্গ উদ্বুদ্ধ করেছিল, এই জায়গাটাতে জিয়াউর রহমান পরিবর্তন করে ওই 5ম সংশোধনীর মাধ্যমে তিনি কি করলেন, যে একটা পরিবর্তন এনে তিনি এটাকে একটু সংশোধন করলেন কি, যে বাংলাদেশের শুরুতে, প্রস্তাবনার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করেছেন এবং অর্থাৎ পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে এটা। আর প্রস্তাবনার মধ্যে মুক্তি সংগ্রাম শব্দগুচ্ছের পরিবর্তে স্বাধীনতার যুদ্ধ শব্দগুচ্ছ সন্নিবেশিত করেছিল। এই যে আমরা একটু আগে বললাম যে মহান মুক্তি সংগ্রামে, মহান যোদ্ধারা মুক্তি সংগ্রামে, এই বিষয়টা বললো না, হ্যাঁ, এই বিষয়টা যে বললো ওই জায়গাটাতেই হচ্ছে তিনি এটা রিপ্লেস করলেন, বললো যে মুক্তি সংগ্রামের জায়গায় তিনি রিপ্লেস করে স্বাধীনতা যুদ্ধ শব্দটা যুক্ত করেছেন। তাহলে এটাও পরিবর্তন করলেন। তাহলে প্রথম পরিবর্তনটা কি? প্রথম পরিবর্তনটা হচ্ছে এই যে বিসমিল্লাহ যুক্ত করা। দ্বিতীয় পরিবর্তনটা হচ্ছে তোমার প্রস্তাবনার মধ্যে স্বাধীনতা যুদ্ধ। আর মূলনীতির ক্ষেত্রে আমরা জানি 72 যে সংবিধান, যেটা 34 সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি যে সংবিধানটা তৈরি করেছিল, সেই সংবিধানে কিছু পরিবর্তন আছে। কি ধরনের পরিবর্তন আছে দেখো, যে মূলনীতির ক্ষেত্রে পরিবর্তন আছে। যে জিয়াউর রহমান যেটা করলেন, মূলনীতির ক্ষেত্রে তিনি পরিবর্তন এনে কি করলেন, যে মূলনীতির ক্ষেত্রে তিনি, যে আমরা 4টা মূলনীতি পড়ছি, একটা হচ্ছে জাতীয়তাবাদ, একটা কি জাতীয়তাবাদ, হ্যাঁ, এরপরে আমরা পড়ছি কি, যে তোমার সমাজতন্ত্র, গণতন্ত্র, এগুলো আমরা পড়ছি না। জিয়াউর রহমান এই জায়গায় পরিবর্তন আছে, জাতীয়তাবাদের জায়গায় পরিবর্তন আছে, সমাজতন্ত্রের ক্ষেত্রে পরিবর্তন আছে,
তারপরে গণতন্ত্রের ক্ষেত্রেও তিনি এটাকে একটুকে মডিফাই করেছে। যেমন ধরো ধর্ম নিরপেক্ষতা মূলনীতি, এই পঞ্চম সংশোধনীতে যে জিয়াউর রহমান সেই ধর্ম নিরপেক্ষতার ধারণাটা বাদ দিয়ে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস কথাটি সংযোজন তিনি করেছিলেন। তাহলে এটা করেছেন সংশোধনের মাধ্যমে, পঞ্চম সংশোধনের মাধ্যমে। এর পাশাপাশি তিনি পঞ্চম সংশোধনীতে সমাজতন্ত্র নামক অন্যতম মূলনীতিকে পরিবর্তন করে যে সমাজতন্ত্রের স্থলে তিনি করলেন অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার। এর অর্থ হচ্ছে সমাজতন্ত্রকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়, মানে এই অর্থে এটাকে গ্রহণ করা। অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার মানে কি? দেখো, আমরা সমাজতন্ত্র বলতে যেটা বুঝি সেখানে উৎপাদন ব্যবস্থা রাষ্ট্রীয় মালিকানায় চলে যাবে সবকিছু, কিন্তু জিয়াউর রহমান বলতেছে এটা না, এটা নয়, বরং যার যেটা ন্যায় সেটা ন্যায়সঙ্গতভাবে তাকে দেওয়া। যেমন ধরো আমরা নারী ও পুরুষের ক্ষেত্রে বলি, আমরা সমান অধিকারের কথা বলি। নারী পুরুষ আসলে সমান কখনো হতে পারে না, এটা স্বাভাবিকভাবে সম্ভব না, সঙ্গতও না। এটা হতে পারে ন্যায় বিচার হতে পারে, অর্থাৎ নারীর জন্য যেটা ন্যায্য সেটা ন্যায্যতার ভিত্তিতে অধিকার, সেটা বলতে পারে যে যার জন্য যেটা ন্যায্য। যেমন ধরো এই মুহূর্তে আমার যেটা দরকার নাই সেটা আমি কেন নেব, আবার নারীর ক্ষেত্রে যেটা দরকার নেই সেটা সমান অধিকার বলে সে কেন চাইবে। এটা হচ্ছে ন্যায্য বিষয়টা। অর্থাৎ জিয়াউর রহমান বলতেছে এটা বরং এটা এরকম নয়, সামাজিক সমাজতন্ত্র নয়, বরং সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার এটা যদি প্রতিষ্ঠা হয় তাহলে রাষ্ট্রের সব মানুষই কি পাবে, যে তোমার তাদের যে অন্যায্যতা অন্যায় সেগুলো থেকে মুক্তি পাবে। এরপরে তিনি 3 নম্বর যেটা করলেন সেটা হচ্ছে কি ক্ষতিপূরণ। অর্থাৎ পঞ্চম সংশোধনীতে মৌলিক অধিকার অধ্যায়ে যে 2 ধারা সংশোধন করে সম্পত্তি দখল ও রাষ্ট্রায়ত্তকরণের ক্ষেত্রে ক্ষতিপূরণ ব্যবস্থা করা হয়। অর্থাৎ হচ্ছে যদি কেউ কারো সম্পদ গ্রহণ করা হয় রাষ্ট্র কর্তৃক তাহলে সেক্ষেত্রে সে ক্ষতিপূরণ পাবে, অথবা হচ্ছে মৌলিক অধিকার দ্বারা কেউ যদি মানে কারো যদি মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সে কিভাবে মৌলিক অধিকার গুলো থেকে ক্ষতিপূরণ পাবে। যেমন ধরো শিক্ষা থেকে যদি কেউ বঞ্চিত হয় সেক্ষেত্রে সে চাইলে তোমার সুপ্রিম কোর্টের যে তোমার কি আছে হাইকোর্ট আছে সেখানে গিয়ে সে কি করতে পারে, আপিল করতে পারে। আপিল করার মাধ্যমে তার ন্যায্য যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার সে পেতে পারে। ঠিক আছে, এই বিষয়গুলো থাকলো। তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের কথা বলছে এখানে, এটা দরকার নেই তোমাদের। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে তার মধ্যে হচ্ছে তিনি সংসদীয় সরকার ব্যবস্থা বাতিল করে হ্যাঁ জাতীয় সংসদের সাথে তিনি, দেখো যেহেতু আমরা জানি বাংলাদেশের 1971-এর যে মুজিবনগর সরকার, এই মুজিবনগর সরকারটা ছিল হচ্ছে রাষ্ট্রপতি শাসিত। মুজিবনগর সরকার ছিল কি রাষ্ট্রপতি শাসিত, এটা তোমরা সবাই জানো, কারণ এই মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিল শেখ মুজিব। এবং পরে 1972-এ এসে শেখ মুজিব নিজেই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বাতিল করে সংসদীয় সরকার ব্যবস্থা কায়েম করে, সংসদীয় সরকার এটা কায়েম করে। পরে তিনি নিজেই 75 সালে এসে চতুর্থ সংশোধনের মাধ্যমে সংসদীয় সরকার ব্যবস্থা বাতিল করে প্রতিষ্ঠা করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, এবং রাষ্ট্রপতি হয়ে নিজেকে তিনি একচ্ছত্রভাবে তিনি রাষ্ট্রের মধ্যে তিনি এক ধরনের বাকশাল বা হচ্ছে একদলীয় ব্যবস্থা কায়েম করে। তাহলে দেখো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা ও জাতীয় সংসদের সাথে সম্পর্ক এই বিষয়ে যে তোমার মন্ত্রীদের সংখ্যা মন্ত্রী পরিষদের 1/5 বেশি হবে না বলে তিনি উল্লেখ করেছেন, এবং সংসদের বাইরে থেকে মন্ত্রীদের সংখ্যা মানে 5/1 নিতে পারবে, এর বাইরে নেওয়া যাবে না। এটাও তোমাদের এত বেশি গুরুত্বপূর্ণ নয়। এবং এর পাশাপাশি হচ্ছে আরেকটা আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে দ্বাদশ সংশোধনী, যেটা 1991 এর মাধ্যমেই মূলত তোমার সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হয়। এর বিষয়ে আমরা কয়েকটা জিনিস জানি। যেমন ধরো দ্বাদশ সংশোধনের বিষয়ে যে রাষ্ট্রপতি সম্পর্কিত বিধান দেওয়া হয়েছে, এবং রাষ্ট্রপতি থাকবেন তিনি জাতীয় সংসদের সদস্য দ্বারা নির্বাচিত হবেন, এবং এটাতে সংবিধানের মাধ্যমে এই যে আমরা বললাম যেটা সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হয়। আমরা একটু সংশোধনীগুলোতে আরেকটা গুরুত্বপূর্ণ সংশোধনী আছে যেটা 2011 সালের, যেটাকে আমরা বলছি পঞ্চদশ সংশোধনী। এটা পঞ্চদশ সংশোধনী, এটা যেহেতু সময় খুবই কম আমি তোমাদেরকে মেইন একদম যেটা মেইন ডাটা যেখান থেকে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে হবে তার মধ্যে আমরা চলে যাচ্ছি। এটা অনেক বড় একটা অধ্যায়, এখানে সংশোধনীগুলো প্রত্যেকটা ধরে ধরে পড়াতে গেলে অনেক দীর্ঘ সময়ের দরকার। আমি মেইন জিনিসটা তোমাদেরকে আলোচনায় নিয়ে আসি। এখানে একটা আমাদের বইয়ের কাটিং অ্যাড করা আছে যেখান থেকে হচ্ছে তোমাদেরকে এখন বোঝাবো। দেখো 1972 সালে যে প্রথম সংশোধনীটা হয়েছে এটা যুদ্ধাপরাধীদের বিচার এবং মানবতা বিরোধী যারা আছে তাদেরকে নিশ্চিতকরণের ক্ষেত্রে। এরপরে আমাদের মেইনলি পড়তে হবে কোনটা, আমাদের মেইনলি পড়তে হবে হচ্ছে এই যে চতুর্থ সংশোধনী, যেটা
যেটার মাধ্যমে শেখ মুজিব সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত এবং একদলীয় রাজনীতি প্রবর্তন করেন। তাহলে পরীক্ষা প্রশ্ন আসলে একদলীয় ব্যবস্থা বাংলাদেশের কোন সংশোধনের মাধ্যমে হয়েছে সেটা যদি পরীক্ষা আসে তাহলে তোমরা ডিরেক্ট এই জিনিসটা লিখে দিবা যে কোন সংশোধনের মাধ্যমে, পরীক্ষা এটাই আসবে যে চতুর্থ সংশোধনের মাধ্যমে, এটা লিখবা। একটা গেল। এরপর আরেকটা হচ্ছে কি, আরেকটা সংশোধনী হচ্ছে যে তোমার পঞ্চম সংশোধনী, যেটা 75 সালে, হ্যাঁ, এই 75 সালে যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ড এবং এর পরবর্তীতে জিয়াউর রহমানের যে পরিবর্তন, রাষ্ট্রীয় সংবিধানের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো, যেটা পঞ্চম সংশোধনী, সালটা মনে রাখবা। তাহলে পঞ্চম সংশোধনীতে মেজর যে পরিবর্তনটা আসছে তার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে এই যে 75-এর সামরিক অভ্যুত্থানের পর থেকে এই দেশের মধ্যে যে অস্থিতিশীল পরিস্থিতি, সেই পরিস্থিতি যাতে পরিবর্তন করা যায় সেজন্য তিনি সংবিধানের বেশ কয়েকটা ধারার মধ্যে পরিবর্তন আছে। এরপরে দেখো, এরপর আরেকটা যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে কি যে তোমার এগুলো দরকার নাই, দরকার নাই, দরকার নাই, তোমরা জাস্ট পড়তে পারো, বাট হচ্ছে এগুলো এত বেশি গুরুত্বপূর্ণ নয়। 91-তে, 1991-তে, ঠিক আছে, 1991-তে দেখো, 1991-তে যেটা করা হয়েছে, সংসদীয় পদ্ধতির সরকার পুনর্প্রবর্তন করা হয়েছে। আমরা যেটা জানি সেটা হচ্ছে 1971-এ বাংলাদেশ ছিল রাষ্ট্রপতি শাসিত। 1972-এ শেখ মুজিব নিজেই সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করে, পরে 1975 সালে তিনি নিজেই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা কায়েম করে এবং 1991 পর্যন্ত বাংলাদেশ ছিল রাষ্ট্রপতি শাসিত এবং সেখানে মাঝখানে দুইজন ব্যক্তি রাষ্ট্রপতি হয়েছেন, তার মধ্যে একজন হচ্ছে জিয়াউর রহমান অর্থাৎ মেজর জিয়া, প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপরে হচ্ছে এরপরে যিনি হয়েছেন তিনি জেনারেল এরশাদ। এরশাদ হচ্ছে পরে ক্ষমতায় আসছেন জিয়াউর রহমানের মৃত্যুর পরে, এবং এর পরবর্তীতে হচ্ছে বাংলাদেশে 91-তে নির্বাচন হয়েছে বিশেষ করে সংসদীয় পদ্ধতি সরকার প্রতিষ্ঠার জন্য। এটা মনে রাখবা, দ্বাদশ সংশোধনের মাধ্যমে 1991-তে। এটা পিক পয়েন্ট, এটা পিক পয়েন্ট, হ্যাঁ, পিক পয়েন্ট মানে হচ্ছে তুলে আনা, যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা তুলে আনা। তোমাদের বইয়ের মধ্যে সারাদিন পড়েও এগুলো তোমরা মানে তোমার তুলে আনতে পারবে না, এক্ষেত্রে হচ্ছে এটাই হচ্ছে তোমাদের একমাত্র ভরসা। 96-তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা সংশোধনী। 1996 ত্রয়োদশ সংশোধনী পরীক্ষা আসতে পারে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে কখন, এটা হচ্ছে 1996-তে ত্রয়োদশ সংশোধনী। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা বাতিল করা হয়েছে 2011 সালে এবং এটা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে, 15তম সংশোধনের মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে 2011 সালে। মনে থাকবে, এই তত্ত্বাবধায়ক সরকার চালু করা হয়েছে 1996-তে আর বাতিল করা হয়। তত্ত্বাবধায়ক সরকার মানে কি? তত্ত্বাবধায়ক সরকার মানে হচ্ছে নির্বাচন সুষ্ঠু ও অবাধ এবং নিরপেক্ষভাবে আয়োজন করার জন্য, হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার মূলত প্রবর্তন করা হয়, যে তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের মধ্যে সুস্থ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বিশেষ করে পরপর তিনটা, যেমন 1996 এবং 2001, এরপরে হচ্ছে 2008। এই নির্বাচনগুলো সুস্থভাবে হয়েছে। কিন্তু 2011 সালে আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়, যার কারণে এরপর থেকে বাংলাদেশে আর কোনো নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি। এই যে মহিলাদের আসন বৃদ্ধি করার বিষয়টা, এটা দরকার নাই, এখানে আসো ডিরেক্ট পঞ্চদশ সংশোধনী, এই যে 2011, এখানে বেশ কয়েকটা মেজর চেঞ্জ এখানে আসছে। যেমন পরীক্ষা যদি প্রশ্ন আসে যে সংরক্ষিত মহিলা আসন 50টিতে রূপান্তরিত করা হয় কত সালে? 2011 সালে। কোন সংশোধনী? 15তম সংশোধনী। যদি পরীক্ষায় আসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয় 111-এর সময়, সেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তোমার বাতিল করা হয় মূলত হচ্ছে 2011 সালের এই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে। একইভাবে হচ্ছে বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানের যে মূলনীতি, সেটা 1972 সালে ফিরিয়ে নেওয়া হয় 2011 সালের পঞ্চদশ সংশোধনী। এই সংশোধনীগুলো যদি তোমরা ভালো করে পড়ো, দেন আমি বিশ্বাস করি যে এখান থেকেই প্রশ্ন আসবে এবং এর বাইরে প্রশ্ন আসার তেমন একটা সুযোগ আসলে নাই। এই ছিল তোমাদের পুরো, অর্থাৎ আমি এগুলো ধরে পয়েন্ট বাই পয়েন্ট পড়াই আমাদের পেইড বেসে। তোমরা যারা আমাদের এই টেস্ট প্রিপারেশন বেসের যে কোর্স রয়েছে, পেইড কোর্স, সেখানে চাইলে ভর্তি হতে পারো।
এর বাইরেও আমাদের অ্যাডভান্স বেস, যারা 26 বেসের নয় 27 বেসের শিক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য রয়েছে আমাদের অ্যাডভান্স বেস, যেখানে হচ্ছে প্রথম পত্র ফার্স্ট টু লাস্ট একদম ধরে 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 সব কিছু বোঝানো হবে বা পড়ানো হবে। সেই কোর্সেও তোমরা চাইলে ভর্তি হতে পারো, এনরোল করতে পারো। তো তোমাদের জন্য অনেক শুভকামনা থাকবে। আজকের এই ক্লাসটিতে আশা করি তোমরা অনেকটা উপকৃত হয়েছো এবং যা কিছু জেনেছো, যা কিছু পড়িয়েছি তা কিছুই হচ্ছে তোমাদের পরীক্ষায় আসবে বলেই পড়িয়েছি। গুরুত্ব দিয়ে যদি তুমি নোট করে থাকো তাহলে অবশ্যই আমাদের পড়ালেখার যে অফিসিয়াল গ্রুপটি রয়েছে সেই গ্রুপে তোমরা তোমাদের নোটগুলো শেয়ার করবে। এবং আজকের ক্লাসটি শেষ করার মধ্য দিয়ে আমাদের টেস্ট প্রিপারেশন মাস্টার উইকের অলমোস্ট শেষ। হয়তো আজকের আইসিটি ক্লাসটি তোমাদের হবে না, যে ক্লাসটি আমার পরে হওয়ার কথা 8টা থেকে, সেই ক্লাসটি তোমাদের আজকে হবে না। হয়তো তোমাদের এই বিষয়ে তোমাদের কোনো একটা ইনস্ট্রাকশন আমরা আমাদের গ্রুপে দিয়ে দিব। আজকে যেটুকু পড়িয়েছি সেটুকুই তোমাদের মঙ্গলে আসুক, তোমাদের জীবনের প্রয়োজনে আসুক এবং তোমাদের পরীক্ষায় প্রশ্ন কমনের ক্ষেত্রে আসুক। এবং তোমাদের এই জার্নিতে তোমাদের সাথে থাকতে পেরে আমি খুবই খুবই আনন্দিত। এবং যতক্ষণ পর্যন্ত ক্লাস করিয়েছি, প্রথম থেকে যে কয়জন স্টুডেন্ট যুক্ত হয়েছে, আমাদের পেজের রেজিস্টার ডাউন হয়ে গেছে কেন জানি না, তো যতক্ষণ পর্যন্ত পেজে মানে কানেক্টেড ছিলে তোমরা, তোমাদের যারা এই ছিলে সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তো তোমাদের সবারই আশা পূর্ণ হোক, যে উদ্দেশ্যে ক্লাসগুলো তোমরা করেছো সেই আশাও যাতে তোমাদের পূর্ণ হয়। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ। আচ্ছা, কত তারিখ থেকে প্লিজ বলেন, কত তারিখ বলতে কোনটা, কোনটার কত তারিখ? ও, র্যাপিড বেস কখন আসবে? র্যাপিড বেসটা হচ্ছে তোমাদের আমাদের অলমোস্ট জানুয়ারি থেকে শুরু হবে, ডিসেম্বর পর্যন্ত তোমাদের টেস্ট প্রিপারেশন বেসের ক্লাস চলবে, ঠিক আছে? ওকে, র্যাপিড বেস আমাদের জানুয়ারি থেকেই হচ্ছে, আমাদের একদম পুরো দমে জানুয়ারি একদম ফার্স্ট উইক থেকে অর্থাৎ 1 তারিখ থেকে শুরু হতে পারে। হ্যাঁ, এক্সামটা হয়ে যাবে, এক্সাম নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। এক্সামের বিষয়ে তোমাদেরকে গাইডলাইন পেজ থেকে দিয়ে দিবে, এটা অফিসিয়াল ব্যাপার। অফিস থেকে যেই সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী এক্সাম নিয়ে নেবে, ঠিক আছে? ওকে, স্লাইডটা দিয়ে ভাই, স্লাইড অলরেডি দেওয়া হয়েছে গ্রুপে, টেস্ট প্রিপারেশন মাস্টার উইকের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে দেওয়া হয়েছে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।